নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীরূপ। চিন্তনের পর্দায় আমরা আজকে আবার হাজির। আপনারা আমাদের স্ক্রিনে লক্ষ্য করছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় নারীর ক্ষমতায়নের ইতিহাস ও আমাদের কর্তব্য। আমাদের মাঝে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বলবার জন্য উপস্থিত হয়েছেন অধ্যাপক মধুশ্রী বন্দ্যোপাধ্যায়, মুজাফফর আহমেদ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক, আলোচক, বিভিন্ন গ্রুপের সম্পাদক, অত্যন্ত গুণী মানুষ এবং বিভিন্ন বিষয়ের উপর বলায় পারদর্শী তিনি। আমরা আজকে খুবই সৌভাগ্যবান যে আমরা মধুশ্রীকে আজকে আমাদের মাঝে পেয়েছি। আমি সময় নষ্ট না করে দিদিকে আজকে আমাদের পর্দায়, চিন্তনের পর্দায় স্বাগত জানাই এবং আজকের আলোচনা শুনবার জন্য আমরা সবাই প্রস্তুত হই। নমস্কার দিদি। নমস্কার শ্রীরূপ। আমরা চিন্তনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের এই সান্ধ্যকালীন আলোচনায়। অনেক ধন্যবাদ নেবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা শ্রোতা দর্শকদের ইতিমধ্যেই জানিয়েছি। আর একটু বিষয়টা কিভাবে আমরা যাব সেইটা একটু আপনাদের দর্শকদের জানাই। সেটা হচ্ছে দিদি প্রাথমিকভাবে এই বিষয়টার উপর উনি বলবেন। ওনার বলা, উনি যেভাবে চেয়েছিলেন আমরা পারলাম না সেই রকম ব্যবস্থাটা করতে। ওনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উনি এই বিষয়টার উপর তৈরি করেছেন ওনার ল্যাপটপে, কিন্তু আমরা এই স্ট্রিমইয়ার্ডে ওনার স্ক্রিনটাকে শেয়ার করতে পারলাম না। আমরা প্রায় আধ ঘন্টা ধরে লড়াই করছি, চেষ্টা করতে 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 আমরা ঠিক পেরে উঠলাম না শেষ পর্যন্ত। অথচ এদিকে 8:30টাও বেজে গেল, আমাদের শুরু করতে হবে। সেই কারণে কিছুটা আর কি ওই দুধের স্বাদ গোলে মেটানোর মতনই অবস্থা, যে দিদির চোখ থাকছে ল্যাপটপের ওপর আর আমাদের চোখ থাকছে দিদির মুখে। সুতরাং আমরা আলোচনাটা শুনবো দিদির কাছ থেকে, আর দিদি দেখবেন ল্যাপটপ, যেটা ওনার খুব স্বাদ ছিল যে আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের ওনার প্রেজেন্টেশনটা দেখানো। আমি যেটা দিদিকে অনুরোধ করব সেটা হচ্ছে যে উনি যদি এইটাকে ভয়েস দিয়ে যদি রেকর্ড করে দেন আমাদের, তাহলে আমরা একদিন এই রেকর্ডেড ভিডিওটা চালিয়ে দেবো, যাতে করে উনার যে কাজটা যেটা উনি ল্যাপটপে করেছেন সেটা যদি একটা ভিডিও আকারে ভয়েস দিয়ে যদি আমরা পাই, মানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস সহ, তাহলে আমরা শ্রোতা দর্শকদের এই ভিডিও আকারে একদিন এটাকে আমরা চালিয়ে দিলে সবাই দেখতে পাবেন। এটা আপনার কাছে আমাদের একটা আবদার রইল। তবে আজকে আলোচনাটা আপনার মুখ থেকেই আমরা শুনবো। আর দর্শক শ্রোতাদের বলি, সেটা হচ্ছে উনি আনুমানিক 40 থেকে 45 মিনিট সময় নেবেন ওনার এই বিষয়টা বলবার জন্য। তো ইতিমধ্যে যদি আপনাদের কারুর কোনো ওনার বক্তব্য শুনতে শুনতে যদি কোনো প্রশ্ন আপনাদের মাথায় উদয় হয়, তাহলে আপনারা নির্দ্বিধায় সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখবেন। আমি দিদির বলা শেষ হয়ে গেলে সেই প্রশ্নগুলো ওনার সামনে স্ক্রিনে রাখবো, যথাযথভাবে উনি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। তো আমি আর সময় নষ্ট না করে আমি দিদিকে অনুরোধ করব যে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে নারীর ক্ষমতায়নের ইতিহাস ও আমাদের কর্তব্য, এই বিষয়ে আমরা এই মুহূর্তে আমরা দিদির যে কথা সেই কথা আমরা শুনি। দিদি। ধন্যবাদ শ্রীরূপ। ধন্যবাদ চিন্তন গ্রুপকেও বটে, তারা আমাকে একটি আলোচনা করবার, কথা বলবার, বক্তব্য রাখবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে যারা আমার কথা শুনছেন তাদেরকেও আমার ধন্যবাদ জানাচ্ছি।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা ছোট অংশ, মূল কথাটা আমাদের বক্তব্য, তারপরে আপনাদের যদি প্রশ্ন থাকে আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো আজকে আমাদের বক্তব্যের বিষয় হলো নারীর ক্ষমতায়নের ইতিহাস ও আমাদের কর্তব্য। এখন নারী মানে পুরুষও আছে। আমি একটু তো জানেন, আমি তো একটু পুরোনো দিনের কথা আলোচনা করি, প্রাগইতিহাসেরও আগের কথা। তো পৃথিবী তো তৈরি হয়েছে 454 কোটি বছর আগে, আর 380 কোটি বছর আগের থেকে প্রাণের স্পন্দন পৃথিবীতে পাওয়া গেছে, এককোষী জীব। সেই এককোষী জীব তখন অযৌন জননের মাধ্যমে তার থেকে অপত্য তৈরি হতো, যৌন জনন আসেনি। প্রায় 200 কোটি বছর আগে প্রথম বহুকোষী জীব আসে এবং যৌন জনন আসে। এগুলো সব বিবর্তনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, সেটা একটা বিরাট ব্যাপার। আরেকদিন পরে কখনো সময় হলে আমি আলোচনা করব। এখন ব্যাপারটা হলো যে অযৌন জনন কারা করে, একটা উদাহরণ দেই, ব্যাকটেরিয়া। আপনারা সবাই জানেন, সবাই ব্যাকটেরিয়াতে, এখন তো অনেকেই ফ্লুতে ঘরে ঘরে আটকে আছেন ব্যাকটেরিয়ার প্রভাবে। এখন ব্যাকটেরিয়ার অযৌন জনন হয়, অর্থাৎ অপত্য জীবটি একেবারে মূল জীবের মতোই হয়, কোনো জিনগত বৈচিত্র্য তাদের মধ্যে থাকে না। কিন্তু যখন যৌন জনন আসলো তখন এক অদ্ভুত প্রক্রিয়া তৈরি হলো। মনে করুন আমি নশ্বর, আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার অপত্যের মধ্যে আমার এবং আমার মিশ্রণের যে অংশীদার তাদের যে জিনগত উপাদান তা থেকে যাবে, শুধু আমার না, আমার অংশীদারেরও জিনগত উপাদান থেকে যাবে। এবং এই যখন নিষেক হবে তখন এই মিশ্রণটা হবে এবং ভ্রূণের মধ্যে চলে আসবে। এই হলো যৌন জননের ইতিহাস। এবং যৌন জননের ফলে যে যেই পরিব্যক্তিগুলো মানুষের বৃদ্ধির সহায়ক হয়েছে, সংখ্যায় বৃদ্ধির সহায়ক হয়, ভালো পরিব্যক্তি, সেগুলো থেকে যাবে এবং তার ফলে অভিযোজনের করতে, প্রকৃতির সাথে অভিযোজন করতে, যুঝতে প্রাণীর বা জীবের সুবিধে হবে। তো এই জন্য যৌন জনন অনেক বেশি প্রকৃতির সঙ্গে যুঝতে পারার ক্ষমতা রাখে। এই হলো প্রাণীকুলের বা জীবকুলের স্ত্রী এবং পুরুষের লিঙ্গভেদের বৈজ্ঞানিক কারণ। এখন এ তো আমি 200 কোটি বছর আগে চলে গেছি। তো স্ত্রী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে? অবশ্যই আছে। কোথায় সেই পার্থক্য? পার্থক্য আছে, শারীরিক ভিন্নতা রয়েছে। তো নারীর প্রজনন ক্ষমতা রয়েছে, পুরুষের প্রজনন ক্ষমতা নেই। নারী সন্তান ধারণ করতে পারে এবং নারী সন্তান ধারণ করে এবং জন্ম দেয়, শুধু তাই না, পালন করতেও পারে, স্তনদান করতে পারে। এগুলো পুরুষকে অবাক করে দিয়েছে। একসময় পুরুষ অবাক হয়ে গেছে, সে পারছে না কিন্তু নারী পারছে। এটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য, প্রজনন ক্ষমতা। দ্বিতীয়ত পার্থক্য রয়েছে জিনে, সামান্য পার্থক্য, সেটা আমি একটু পরে বলছি। তৃতীয়ত শারীরিকভাবেও কিছু পার্থক্য রয়ে গেছে, যেমন একই বয়সী একই অঞ্চলের একটি পুরুষ এবং একটি নারীর মধ্যে একটি পুরুষ দৈর্ঘ্যে প্রায় 10%
বেশি লম্বা হয়, আর পুরুষদের পেশিও বেশি হয়, হাড়ও অনেক বেশি জোর ভারী হয় মহিলাদের তুলনায়। কিছুটা একই বয়সে একই অঞ্চলের পুরুষ একটু বেশি শক্তিশালী হয়, মহিলাদের আবার চর্বি বা মেদ অনেকটা বেশি থাকে। এখন আমি আগেই বললাম যে জিনগত কিছু পার্থক্য পুরুষ আর নারীর মধ্যে রয়ে গেছে, সেটা একটা বিরাট নারীর যে ইতিহাস তাতে বিরাট প্রভাব সৃষ্টি করেছিল। বললে আপনারা বুঝবেন তাতে নারীর কোনো হাত ছিল না। আমাদের প্রত্যেকেই আজকাল ছোটবেলায়, ছোটরাও বইতে পড়ে যে দেহগুলো জীবদেহ কোষ দিয়ে তৈরি, কোষের মধ্যে থাকে ক্রোমোসোম, আর হোমোসেপিয়েন্স মানুষের প্রতিটি কোষে 23 জোড়া করে ক্রোমোসোম আছে, তার মধ্যে 22 জোড়া একেবারে হুবহু এক, পুরুষ বা নারী যেই হোক, কিন্তু এক জোড়া আছে যাকে বলে সেক্স ক্রোমোসোম, তার মধ্যে কিছুটা তফাৎ আছে। তাতে যে জোড়টা আছে সেই জোড়ের দুটিতেই নারীর ক্ষেত্রে একই রকম এক্স আর এক্স, আর পুরুষের ক্ষেত্রে ক্রোমোসোম দুটি আলাদা এক্স আর ওয়াই। এখন যখন নিষেক হচ্ছে, নারী সবসময় এক্স দেয়, নারীর অন্য কোনো, যেহেতু সেক্স ক্রোমোসোম একই রকম জোড়ের, সবসময় এক্স ক্রোমোসোমটাই দিচ্ছে। পুরুষ তার শুক্রাণু থেকে কখনো এক্স দিতে পারে, কখনো ওয়াই দিতে পারে, এটা পুরুষের উপর নির্ভর করে না, এটা সত্য। কিন্তু যাই দিক, এক্স বা ওয়াই, তার উপরে নির্ভর করে যে ভ্রূণের লিঙ্গ কি হবে, সে কন্যা সন্তান মা প্রসব করবেন নাকি পুরুষ সন্তান প্রসব করবে, এতে নারীর কোনো হাত নেই। কিন্তু নারীর হাত নেই, পুরুষের হাত আছে আমি এমন বলবো না, কিন্তু বিজ্ঞানের ভিত্তিতে বলা যায় পুরুষের থেকেই ওয়াই ক্রোমোসোম আসলে একমাত্র তখনই পুরুষ সন্তানের জন্ম হয়। এই যে নারীর কোনো হাত নেই, এই জ্ঞান তো মানুষের ছিল না, কিন্তু নারী গর্ভধারণ করে, এর জন্য কন্যা সন্তান হলে যুগের পর যুগ, হাজার বছর ধরে, বিশেষ করে মধ্যযুগ থেকে, নারীকে অপমান করা হয়েছে, নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সন্তান সহ, কন্যা সন্তান সহ তাড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, এবং কমেছে কিছুটা, কিন্তু এখনো পরিবারগুলোর মধ্যে একটা বড় অংশের পরিবারের মধ্যেই কন্যা সন্তান হলে তার দায় নারীকে নিতে হয়, মাকে নিতে হয়, তার কোনো ভূমিকা নেই, তবু তাকে অভিযুক্ত করা হয়। তো এই হলো কন্যা সন্তান এবং পুরুষ সন্তানের জন্মের পিছনের বিজ্ঞান। এখন অনেকদিন আগে তো আমি বললাম যৌন জনন বহুকোষী প্রাণীর মধ্যে এসছিল, জীবের মধ্যে আমি বলবো এসছিল, এবং তারপরে ধীরে ধীরে বিবর্তন হয়েছে, প্রাইমেট এসছে, মানব যে হোমোজেনাস তারা এসছে, হোমোসেপিয়েন্স এসছে এই 3 লক্ষ বছর আগে, যাদের আমরা আধুনিক মানুষ বলি। তারা এসছে অধিকাংশ প্রাইমেটের মতো, তারা উদ্ভূত হয়েছে, বিবর্তিত হয়েছে পূর্বসূরি থেকে আফ্রিকাতে। এবং আফ্রিকাতে এই যে 3 লক্ষ বছর আগে মানুষ উদ্ভব হয়েছে, আধুনিক মানুষ, তাদের পেশা ছিল শিকার করা এবং সংগ্রহ করা। তারা হাঁটতো, কুড়িয়ে নিত কন্দ, বুনো ফল, বুনো বীজ, পাখির ডিম, আর শিকার করত পশু, ছোট পশু, পাখি, আবার বড় পশুও একত্রিতভাবে শিকার করত। এখন এই সমাজে নারীর কিন্তু বিশেষ পেশা ছিল। প্রথমত সংগ্রহ করাতে নারীর ভূমিকা ছিল খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু তাই নয়, ছোট পশু শিকার এবং পাখি শিকারেও নারীর ভূমিকা ছিল। আজকাল প্রত্নতত্ত্ববিদরা বলছেন, একেবারে রিসেন্ট যে আলোচনাগুলো চলছে, রিসেন্ট যে গবেষণাগুলো চলছে, বড় পশু শিকারেও
নারী যোগ দিতেন। তো নারী পেশাদার ছিলেন একেবারে প্রথম থেকে। শুধু তাই নয়, তখন যেহেতু জঙ্গলে বনে মানুষ হেঁটে বেড়াতো ইত্যাদি, তো তখন চিকিৎসা উদ্ভিজ্জ যে বিভিন্ন রকম উদ্ভিদ তার সম্বন্ধে ধারণা থাকতো, পুরুষ নারী উভয়েরই থাকতো। কিন্তু দেখা গেছে এই যে চিকিৎসা করা, নিরাময় করার জন্য যে বিভিন্ন উদ্ভিদকে চেনা, যেমন আমরা আজকাল নিজেরাও ব্যবহার করি তুলসী পাতা বা বিভিন্ন রকম মূল, যষ্ঠী মধু, এরকম অজস্র কিছু, আমরা গোলমরিচ, এগুলো আমরা ব্যবহার করি কফ কাশি ইত্যাদি, পেট পরিষ্কার করতেও বিভিন্ন কিছু ব্যবহার করি। আজকাল চিয়া সিড হেন তেন হাজার রকম হয়েছে। তো এই অভিজ্ঞতা নির্ভর লতা পাতা সম্বন্ধে যে জ্ঞান, তাও নারীর বেশি ছিল। তখন চিকিৎসা ছিল মূলত অভিজ্ঞতা নির্ভর, এই লতা পাতার ব্যবহার, আর কিছুটা ম্যাজিক টুকটাকও ছিল, এবং নিরাময়কারী হিসেবে নারীর একটা বড় ভূমিকা ছিল। অর্থাৎ নারী সংগ্রহকারী, নারী শিকারে অংশগ্রহণ করতেন এবং নারী নিরাময়কারী। সেই সময়ের অনেক মাতৃমূর্তি পাওয়া গেছে, আমি আপনাদের দেখাতে পারছি না, দরকার হলে একটু দেখে নেবেন, যে নারীর মূর্তিগুলো যেগুলো পাওয়া গেছে আজ থেকে 40,000 বছর আগে, 30,000 বছর আগে, 20,000 বছর আগে, বিভিন্ন পাথরের মূর্তি ইউরোপে পাওয়া গেছে। ইউরোপে মানুষ তখন চলে গেছে। এখন সেই যে পাথরের মূর্তিগুলো, তাদের চেহারাগুলোতে স্তন খুব ভারী হতো, পশ্চাৎদেশ খুব বিশাল এবং একটু মোটা ধরনের হতো। অর্থাৎ যেই অংশগুলো শরীরের সন্তান প্রসবের সাথে যুক্ত, সেগুলোকে খুব বড় করে দেখানো হতো এবং গুরুত্ব দেওয়া হতো। অর্থাৎ বোঝা যায় যে নারীর সন্তান ধারণ আজ থেকে 20,000, 30,000, 40,000 বছর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সম্ভবত নারীকে মাতৃকা মূর্তি হিসেবে পুজো করা হতো, পুজো করা না হলেও তাকে শ্রদ্ধা করা হতো। এটা আজকাল প্রত্নতত্ত্ববিদরা বলছেন। এছাড়াও আরো একটা কারণে নারীকে তখনকার পুরুষরা ভয় পেতেন। এই যে নারীর প্রথমত সন্তান কেন হয় সেটা তারা বুঝতেন না, কারণ একটা দীর্ঘকালের পরে, নিষেকের দীর্ঘকালের পরে সন্তানের জন্ম হয়, তাই সন্তানের জন্মের মূল কারণটা তখন শিকারী সংগ্রাহক সমাজে বুঝতে পারতো না, এবং সেটাও একটা ভীতির কারণ ছিল। দ্বিতীয় ভীতি এবং শ্রদ্ধার কারণ ছিল, কোনো কাটাছেঁড়া ব্যতীত নারীর প্রত্যেক মাসে একটা রক্ত মোক্ষণ হয়। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর কিন্তু হয় না, সেটা নিয়ে আলাদা করে অন্যদিন আলোচনা করা যায়, কিন্তু মানুষের হয়। এই রক্তমোক্ষণকেও লোকে ভয় পেত, তাদের কাছে এটা ভীতিপ্রদ ছিল, কাটছে না কিছু না, রক্তমোক্ষণ হচ্ছে। সুতরাং উর্বরতার প্রতীক হিসেবে নারীকে তারা তাদের লকেট তৈরি করত, তার মূর্তি তৈরি করত। এর বিভিন্ন মূর্তি আছে, অধিকাংশ সময় এই মূর্তিগুলোর আবার মুখগুলো ঢাকা থাকতো, অনেকটা হ্যাটে, অনেকটা ঝুড়ির মতো কিছু দিয়ে মুখটা ঢাকা থাকতো, অথবা মুখটাকে প্লেন করে দেওয়া হতো। বোঝা যায় যে শুধু যে তারা তাদেরকে শ্রদ্ধা করা হতো তা না, তাদের অন্য আরেকটা ভূমিকাও ছিল। এখন এইখানে একটা কথা বলে রাখা দরকার, অনেকে এটা জানেন না, পরকালের ধারণা কিন্তু মানুষের অনেক আগে হয়েছে শিকারী সংগ্রাহক সমাজে। তার কারণ মৃত্যু ভয়, একমাত্র কারণ মৃত্যু ভয়। আমি মরে যাব, আমি আর থাকবো না, কিন্তু হয়তো আমি থাকবো, হয়তো আমার আত্মা বলে কোনো বিষয় আছে যেটা পরকালে চলে যাবে। অর্থাৎ ইহলোক এবং পরলোক, এই দুটো লোকের একটা কল্পনা, একটা আইডিয়া অন্তত 40,000 বছর আগের থেকে মানুষের ছিল। আমি লিখেওছি এই ব্যাপারে।
হয়তো 1,00,000 বছর আগের থেকেও থাকতে পারে, অথবা তারও আগের থেকে। সে যাই হোক, এই যে ইহলোক থেকে পরলোকের যে যাত্রা, আমাদের যেরকম পুরোহিত থাকে সভ্য সমাজে, যে পরলোকে সে যায় না, খালি দেবতার কাছে অর্ঘ্যটা পৌঁছে দেয় ইহলোকের মানুষের, তখন সেটা আরেকটু ক্রুড ছিল, তাদের বলতো সামান। সেই সামান প্রথা এখনো আছে শিকারী সংগ্রাহক সমাজে। অর্থাৎ ইহলোক থেকে তারা মানে হ্যালুসিনিয়েশন, তারা পরলোকের দিকে যাত্রা করতে পারে এবং সেখানে দেখতে পারে ঘুম। এটাকে অবাক হতো, ঘুমের মধ্যে স্বপ্ন, এগুলোকে তাদের তাড়িত করত। এবং এদের বলা হয় সামান। এবং প্রমাণ পাওয়া যায় যে নারীরাও সামান হতে পারতেন, অর্থাৎ নারীরা পুরোহিত হতে পারতেন। অধিকাংশ ধর্মে আজও নারীরা, মানে আজকের দিনের ধর্মে নারীরা পুরোহিত হতে পারতেন না, কিন্তু প্রাগৈতিহাসিক কালে পারতেন। এবং ফ্রান্সের লুসেল গুহাতে 20,000 বছর আগে পাথরের উপর একটা আঁকা না, খোদাই করা ছবি পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে তার হাতে একটা শিং, একটা মহিষের শিং, তাতে 12টা দাগ কাটা আছে। এর একটা অর্থ করা যেতে পারে যে নারীর সারা বছরের রক্তমক্ষণ আঁকা রয়েছে। এবং তার অন্যান্য যা বৈশিষ্ট্য আছে তাই দেখে মনে করা হয় যে তিনি ছিলেন সামান। এরকম সামান মালয়েশিয়া থেকে ইসরায়েল প্রচুর গুহাতে কতগুলো বৈশিষ্ট্য সহ পাওয়া গেছে। আমি আজকে আর তার মধ্যে যাচ্ছি না। আমাদের ভারতবর্ষেও নারীকে পুজো করা হতো বিভিন্ন আকার ইঙ্গিতের প্রথম দিকে। বাঘর, মধ্যপ্রদেশে বাঘরের কথা হয়তো আপনারা শুনেছেন। সেখানে প্রাকৃতিক ত্রিভুজাকৃতি পাথর পাওয়া যায় এবং পাথরের রেডিও কার্বন বিশ্লেষণ করে দেখা গেছে 12,000 বছর আগের থেকে সেই পাথর জনজাতিরা পুজো করছেন এবং তাকে বলছেন মাই। এই এখন সেখানে অস্ট্রোএশিয়াটিকরা থাকেন, মানে এই যাদের আমরা মুন্ডা ইত্যাদি বলি। কিন্তু অত আগে 12,000 বছর আগে আমাদের দেশে অস্ট্রোএশিয়াটিক আসেনি, মাত্র 5-7 হাজার বছর আগে এসছে। ওই অঞ্চলে আরো পড়ে গেছে। অর্থাৎ প্রথম যে মানুষ ভারতবর্ষে এসছিল আফ্রিকা থেকে, তারাই সম্ভবত এগুলি পূজা করতেন এবং পরবর্তীকালে তাদের মিশ্রণ হয়েছিল। অস্ট্রোএশিয়াটিকরা যখন এসছে, আফ্রিকা থেকে যারা প্রথম মানুষ এসছিল তাদের সাথে, সেই পুজো তারা গ্রহণ করে নিয়েছেন। এখনো সেখানে গেলে মূল পাথরটা রয়ে গেছে হলো লখনৌতে, কিন্তু ওখানে আরো অনেক পাথর আছে। এখনো সেখানে গেলে দেখা যাবে ত্রিভুজাকৃতি পাথর, অনেকটা কালী জনির মতো, জনি মণ্ডলের মতো দেখতে। লখনৌর যে মিউজিয়াম সেখানে রাখা আছে। এবার আমি যেহেতু একটুখানি উল্লেখ করে ফেলেছি অস্ট্রোএশিয়াটিক, আফ্রিকা ইত্যাদি, এবং আপনাদের বলেও দিয়েছি যে আফ্রিকাতেই মানুষের উদ্ভব হয়েছিল এবং 3.25 লক্ষ বছর আগে সেখানে তাদের উদ্ভব হয়েছিল। তারা সেখানেই দিব্য ছিলেন। কিন্তু একসময় পৃথিবী ভীষণ ঠান্ডা ছিল, তুষার যুগ। তার মধ্যে ইন্দোনেশিয়াতে আজ থেকে প্রায় 72-75 হাজার বছর আগে এমন সাংঘাতিক আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছিল, 20 লক্ষ বছরের মধ্যে তেমন হয়নি পৃথিবীতে। 100 বছর ধরে আকাশ প্রায় অন্ধকার হয়েছিল। একে তো প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে এই অবস্থাতে সূর্য দেখা যায়নি। 1000 বছর ধরে ভেজিটেশনের ওপর তার প্রভাব পড়েছিল। আমাদের সুন্দরবন অঞ্চলের নিচে, বঙ্গোপসাগরের নিচ থেকে দেখা গেছে যে সেখানেও প্রভাব পড়েছিল ওই ভয়ঙ্কর তোবার বিস্ফোরণের। সেই সময় একদল মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে আসে এবং তারা সমুদ্রের তল তখন ভীষণ নিচে নেমে গেছে, পৃথিবীটা অন্যরকম দেখতে। তারা কেনিয়া থেকে হেঁটে হেঁটে বাবেল মান্দেব যে স্ট্রেট সেটা পেরিয়ে এসে ছপছপ করে জলের মধ্যে, তখন গভীর জল ছিল না, তারা ইয়েমেন হয়ে, সৌদি আরব হয়ে প্রায় 65,000 বছর আগে সিন্ধু নদের তীরে পা রাখেন। তারাই ফার্স্ট মেন।
আমি তাদের বলি আন্দামানি শিকারী সংগ্রাহক। তাদের থেকে এই যে গোষ্ঠী বেরিয়ে এসেছিল আফ্রিকা থেকে, আফ্রিকার বাইরের সমস্ত মানুষ, সাদা ধলা হোক, কালো হোক, বেটে হোক, লম্বা হোক, মোটা হোক, রোগা হোক, আফ্রিকার বাইরের সমস্ত মানুষ মাত্র এই ৭২ থেকে ৭০,০০০ বছর আগে যে দল মানুষ বেরিয়ে এসেছিল, তাদের সন্ততিরা কি তাড়াতাড়ি পৃথিবী ভরে যেতে পারে একবার ভাবুন। এইবার এই যে মানুষ, তারা সমুদ্র তীর ধরে এসছে, প্রায় ৬৫,০০০ বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে থেকেছে। কেন আমি তাদের কথাটা বললাম? কারণ তাদেরই একটা দল রয়ে গেছিল আমাদের আন্দামান দ্বীপপুঞ্জে। পৃথিবীতে তখন একটু অন্যরকম ছিল। আন্দামান দ্বীপপুঞ্জ কিছুটা মালয়েশিয়ার সাথে যুক্ত হলো, পরে বন্যায় সেটা আলাদা হয়ে যায় এবং ভারতবর্ষের মধ্যে দিয়ে, আমাদের এই বাংলার মধ্যে দিয়ে মানুষ মালয়েশিয়া চলে গেছিল এবং সেখান থেকে আন্দামান দ্বীপপুঞ্জে চলে গেছিল। এবং দেখা গেছে যে আজকে যেখানে যে জনজাতিরা আছে, ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিজ, তাদের সাথে সবচেয়ে বেশি যে জিনগত মিল রয়ে গেছে হলো আফ্রিকা থেকে যে আদি মানুষ এসেছিলেন তারা। তো সেই আন্দামানি শিকারী সংগ্রাহকরা আজকে সেখানকার নারীরা কিরকম জীবন ধারণ করেন, তার থেকে কিছুটা ছবি আমরা পেয়ে যাব পুরোনো দিনের, একেবারে জীবন্ত ছবি। জীবন্ত সংগ্রহশালা আছে আমাদের ভারতবর্ষে। এখন এদেরও সমাজ কিন্তু বিভিন্ন পরিবার, গোষ্ঠী ইত্যাদিতে বিভক্ত এবং প্রত্যেকের নিজস্ব ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। জারোয়া পুরুষ এবং নারী, আমি শুধু জারোয়াদের সম্বন্ধে বলছি, দুজনেই কিন্তু খাদ্য সংগ্রহ করে, শিকার করে, বুনো শূকর, গুইসাপ ইত্যাদি শিকার করে, আর সমুদ্র, খাড়ি এইগুলোর থেকে প্রচুর খাদ্য আহরণ করে, মাছ, কাঁকড়া ইত্যাদি। পুরুষরা সাধারণত তীর ধনুক দিয়ে এই মাছ কাঁকড়া ধরে, সেই তীর ধনুক আবিষ্কার হয়েছিল আফ্রিকাতে। আর নারীরা অনেকটা আমাদের ছোট যে মাছ ধরার যে জাল, ছোট জাল অনেকে দেখেছেন, সেই জালের মতো বাঁশ বা বেত দিয়ে তৈরি, তাই দিয়ে নারীরা মাছ ধরেন। নারীরাও ছোট ছোট শিকার করেন, সংগ্রহ তো করেনি, সংগ্রহ করেন হলো বিভিন্ন ধরনের কন্দ, বুনো আলু ইত্যাদি। অবসর সময়ে জারোয়া নারীরা ফুল, লতা পাতা, কড়ি দিয়ে মালা, কোমর বন্ধনী, বেল্ট, তাগা এসব তৈরি করেন। অর্থাৎ আজকে যে শিকারী সংগ্রাহক সমাজগুলো রয়ে গেছে পৃথিবীতে, সেখানেও নারী পেশাদার, নারীর নির্দিষ্ট পেশা আছে। তো এইভাবে পৃথিবী কাটছিল। আজ থেকে ১০-১২ হাজার বছর আগে ঠান্ডা কিছুটা কমে যায়। ভূতত্ত্ববিদরা বলেন হলোসিন যুগে আমরা প্রবেশ করি, সেই যুগ এখনো চলছে। ঠান্ডা অনেকটা কমে গেল, পৃথিবী সবুজ হয়ে গেল এবং এই সবুজ পৃথিবীতে একসময় চাষবাস করা শুরু হলো। এই যে চাষবাস শুরু হলো, এতেও মনে করা হয় যে নারীর বিশেষ ভূমিকা ছিল প্রথম চাষবাসে। কারণ সে যে বুনো বীজ সংগ্রহ করতেন, তার কিছু পড়ে গেছিল হয়তো তাদের অস্থায়ী বাসস্থানের পাশে, জল পড়েছে, ফনফন করে গাছ হয়েছে এবং সেই গাছ থেকে আবার বীজ হয়েছে। তারা দেখেছে আরে বাহ, এ তো দারুণ। এমনকি যখন বেশ ভালো করে কৃষি শুরু হলো, তখনও নারীর ভূমিকা ছিল। তারা লাঠি দিয়ে বিভিন্ন যে প্রান্তরগুলো সেগুলো পরিষ্কার করতে চেষ্টা করতেন। কৃষি হয়ে যাওয়ার ফলে স্থায়ীভাবে মানুষ থাকলো, তাকে আর পাহাড়ে, বনে, বাদারে থাকতে হলো না। তারা নদীর পাড়ে থাকতে পছন্দ করলেন এবং ছোট ছোট গ্রাম গড়ে উঠলো এবং এই যে কৃষিকাজ শুরু হলো এবং পশুপালনও শুরু হলো। শান্ত শান্ত যে পশুগুলো ছিল, যেমন ভেড়া, ছাগল, তাদের এক জায়গায় বেঁধে বেঁধে রাখা হতো ছোট্ট এক একটা জায়গায় এবং বেশ
মজা করে একটা ছোট্ট জায়গা থেকেই মাংস খাওয়া শুরু হলো। তো জনবিন্যাস পাল্টে গেল, অসংখ্য জনসংখ্যা বেড়ে গেল এবং মানুষ ছোট ছোট ঘর করতে শুরু করলো। আমাদের এই অঞ্চলের প্রথম ঘরগুলো দেখা যায় হলো মেহেরগড় অঞ্চলে, বালুচিস্তানে। সেখানে কাদামাটি দিয়ে আছে। আবার আবার লেভান্ত অঞ্চল, যেটা ইসরায়েল অঞ্চল, সেখানে দেখা গেছে মাটি গর্ত করে তার ভিতরে তারা থাকতো। আবার ইউরোপে দেখা গেছে পাথর দিয়ে তারা ঘরবাড়ি করত। দক্ষিণ ভারতে পাতা দিয়ে করত। কিভাবে করত সেটা কথা না, কিন্তু গ্রাম তৈরি হয়ে গেল এবং গ্রাম তৈরি হলো, চাষবাস হলো। তখনও নারীর সামান্য কিছু ভূমিকা আছে। এরপরে একটা বড় আবিষ্কার হলো যে পালিত যে পশুগুলো ছিল, সেই পশুগুলো দিয়ে লাঙলে টেনে চাষ করা শুরু হলো, অর্থাৎ হাল চাষ শুরু হলো। এবং সেটা খুব ভারী, এবং জমিতে জলসেচ করাও এই সময় যুক্ত হলো। সাধারণভাবে এই সময় থেকে নারীর ভূমিকা উৎপাদন ব্যবস্থায় কিছুটা কমে গেল। এই কাজগুলো পুরুষ করত, কিন্তু নারী কিন্তু কাজ করতেন। নারী লাঙ্গল চালাতে না পারে। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি ক্যানিং অঞ্চলে একসময় খুব যেতাম। দেখতাম ভোরবেলা উঠে নারী যাচ্ছে, মেয়েরা যাচ্ছে। তারা হয় ধান বুনছে, অথবা কাটবার সময় যাচ্ছে, নিড়াচ্ছে, আগাছা তুলছে। আজকাল আর পেশা হয় না, আমার মাদের কাছ থেকে শুনেছি যে ধান বা যাই হোক, যেই শস্যই হোক, পেশার কাজও নারীরা করত। কিন্তু উৎপাদন ব্যবস্থায় তবুও তার আহ, আহ, তার তার ভূমিকা হয়ে গেল গৌণ। যদিও সে নিবিড় পরিশ্রম করত, তার উপর আছে পুরো সংসারের কাজ এবং সন্তান পালন। তো আস্তে আস্তে গ্রাম থেকে শহর হলো। ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা, হরপ্পীয় সভ্যতা গড়ে উঠলো। হরপ্পীয় সভ্যতা কারা গড়ে তুললো, সেখানে নারীর ভূমিকা কেমন ছিল এটা একটু জানা দরকার। কারণ এটা একটা ক্রান্তিকালীন সময়, নগর তৈরি হচ্ছে। এবং এই ক্রান্তিকালীন সময়ে সেখানে নগরের পাশে আছে গ্রাম। গ্রামে কিন্তু মূলত কৃষিকাজ হচ্ছে। সেই ফসল আসছে হলো শহরে, মহেঞ্জোদারোতে গোলার মধ্যে রাখা হচ্ছে। এই হরপ্পীয় সভ্যতা কারা গড়ে তুলেছেন, আজকে জিনো বিশ্লেষণ করে রাখিগড়ি হলো হরিয়ানাতে একটি হরপ্পীয় সাইট, সবচাইতে বড় ভারতবর্ষে। সেখানে যে কবর থেকে পাওয়া গেছে নারীর দেহাবশেষ, তা বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রায় 12,000 বছর আগে দ্বিতীয় আরেকটি পরিযান ভারতবর্ষে হয়েছিল। এবং সেখানে ইরান থেকে, পূর্ব ইরান থেকে দলে দলে মানুষ এসছেন এবং তারা আগে যে আন্দামানি শিকারী সংগ্রাহক ছিলেন তাদের সাথে মিশ্রিত হয়ে গেছিলেন এবং তারাই তৈরি করেছিলেন হরপ্পীয় সভ্যতা। এই সভ্যতা একেবারে শিখরে গেছিল আজ থেকে 4,500 বছর আগে। 3,900 বছর আগে পর্যন্ত শিখরে ছিল। কিন্তু বুঝতেই পারছেন, একটা সভ্যতা তো রাতারাতি হয় না। তার আগেও ছিল এবং পরবর্তীকালে ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং হরপ্পীয় সভ্যতা তো মাতৃকা মূর্তি পাওয়া গেছে, ভারী স্তন, বিশাল স্তন, ভারী পশ্চাৎদেশ, প্রকট যৌনাঙ্গ ইত্যাদি নিয়ে। শুধু তাই না, এখানে তার সাথে পাওয়া গেছে এমন অনেক মূর্তি যারা বসে আছেন ল্যাপটপ বা মোবাইলে, তারা একবার গুগল করে দেখে নিতে পারেন অথবা মনে করতে পারেন যে ডান্সিং গার্ল বলে একটি ব্রোঞ্জের ছোট্ট মূর্তি পাওয়া গেছে, দিল্লি মিউজিয়ামে আছে। তার কিন্তু বিরল যৌনাঙ্গ, তার যৌনাঙ্গে কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। মানে এই সময় জায়া এবং জননীর ঊর্ধ্বেও নারীর একটা স্থান ছিল। আমি দেখাতে পারছি না, অজস্র টেরাকোটার মূর্তি পাওয়া গেছে। নারী সেখানে জেবু বলে একরকম ষাঁড় এখনো পাওয়া যায়, সেইগুলো চালাচ্ছে, দুটো ষাঁড় চালাচ্ছে। নারী নৌকার একেবারে ওপরে বসে আছে, পুরুষরা নিচে বসে আছে। অর্থাৎ এটা ছিল একটা ক্রান্তিকালীন সময়।
মহেঞ্জোদারোর আরেকটা বৈশিষ্ট্য, প্রতি ঘরে ঘরে মাকু বা টাকু যাই বলুন পাওয়া গেছে, প্রতি ঘরে ঘরে। অর্থাৎ তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল না, ঘরে ঘরেই সুতো কাটা হতো। আপনারা হয়তো জানেন বেলুচিস্তান পাকিস্তান অঞ্চলে প্রথম তুলো চাষ হয়েছিল এবং তারা বস্ত্র বয়ন করতেন, সম্ভবত নারীরাই বস্ত্র বয়ন করতেন এবং বাজারে বেচা কেনা নারীরা করতেন। এর পরের যে তৃতীয় অভিযানের কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে কিছুটা বিতর্কিত হয়ে গেছে, কোনো কারণ নেই, কিন্তু জিন বিশ্লেষণ করে অনেক কিছু পাওয়া যায়, সেটা আমি আর আজকে যাচ্ছি না। তৃতীয় একটি পরিযান হলো যখন হরপ্পীয় সভ্যতা অস্তমিত হয়ে যাচ্ছে। এই 4000 3500 বছর আগে আমাদের দেশে স্টেপভূমি থেকে, পন্টিক স্টেপ বলা হয়, ইউক্রেন রাশিয়ার অঞ্চল থেকে দলে দলে মানুষ ভারতবর্ষে এলো। তারা তাদের গায়ের বর্ণ বিভিন্ন ওইখানকার পরিব্যক্তির জন্য সাদা হয়ে গেছিল, ফর্সা হয়ে গেছিল। তারাও একই সাথে আফ্রিকা থেকে এসছে, কিন্তু অঞ্চল বিশেষে বিভিন্ন আবহাওয়া এবং খাদ্যদ্রব্যের জন্য পরিব্যক্তি হয়। ভালো পরিব্যক্তি জনসংখ্যার মধ্যে ছড়িয়ে যায় যাতে বংশবিস্তার সহজ হয়। তারা ভারতবর্ষে যখন এসছে তাদের সঙ্গে কিন্তু নারী ছিল না, খুব কম। ফলে হরপ্পীয়দের সাথে তাদের মিশ্রিত হতে হয়েছিল এবং তখনকার যে আদিম জনগোষ্ঠী, আমি যাদের আন্দামানি শিকারী সংগ্রাহক বলছি, সেই নারীদের সাথেও তাদের মিশ্রিত হয়েছিল। এর প্রভাব এর দেখবেন আপনারা, এর ছাপ রয়ে গেছে মহাভারতে। শ্রেষ্ঠ সুন্দরী যাকে বলা হয় চিরযৌবনা উর্বশী, তিনি হলেন কৃষ্ণা সুন্দরী দ্রৌপদী, অর্থাৎ মিশ্রণ হয়েছে। আপনারা অজন্তা গেলে দেখবেন কৃষ্ণবর্ণা চির প্রতীক্ষারত রাজকুমারী ছিলেন। আবার আপনারা দেখবেন কৃষ্ণ দ্বৈপায়নের নাম, তিনি অন্যতম শ্রেষ্ঠ লেখক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, যদিও তিনি একজন ছিলেন কিনা তাই নিয়ে বিতর্ক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। অর্থাৎ একটা সময় পর্যন্ত বর্ণ ব্যবস্থা ভারতবর্ষে ছিল না, কিন্তু পরে যখন দেখা গেল যে ধর্ম, তাদের আর নারীর প্রয়োজন নেই অন্যদের সাথে মিশ্রণ হওয়ার, তখন বিশেষভাবে বর্ণ ব্যবস্থা দৃঢ়ভাবে এলো। এটাও জিন পরীক্ষা করে দেখা যায় প্রায় 2000 বছর আগের থেকে ভারতবর্ষে অন্তর্বিবাহ খুব জোরদার ভাবে শুরু হলো এবং বহির্বিবাহ অর্থাৎ অন্য বর্ণের মধ্যে বিবাহ প্রায় বন্ধ হয়ে গেল। ধর্ম কেন্দ্রীভূত হলো, ধর্ম যত কেন্দ্রীভূত হলো রাষ্ট্রশক্তির তার বকরা পেল এবং তার ফলে নারীর স্বাধীনতা কমে গেল। এবং নারী কতটা তার স্বাধীনতা থাকবে তার সামাজিক শ্রেণী ও বর্ণের উপরেও অবশ্য তা নির্ভর করে, কিন্তু মূলত তাদের গৃহকোণে আবদ্ধ করে ফেলেছিল। আপনারা জানেন ওই সময় মনুস্মৃতিও লেখা হয়েছিল এবং তাতে আদর্শ স্ত্রী তিনিই হবেন যিনি স্বামীকে সন্তুষ্ট করেন এবং পরিবারের সমস্ত দায়িত্ব বহন করেন। তো ইন্দো ইউরোপীয় বর্ণ ব্যবস্থা এবং পুরোহিততন্ত্র আমি বলবো পুরুষতন্ত্রের প্রতীক। রামায়ণে থেকে আমি দুটো লাইন এখানে বলছি, এটা খেয়াল রাখবেন যে রাবণ রাজ এক পুরুষ সীতাকে অপহরণ করেছে, রাম সীতাকে উদ্ধার করেছেন। তিনি বলছেন, যুদ্ধে শত্রুকে জয় করেছি, তোমাকেও মুক্ত করেছি ভদ্রে, তোমার কুশল হোক, জেনে রাখো এই যে যুদ্ধের পরিশ্রম, বন্ধুদের বীরত্বের সাহায্যে যা থেকে উত্তীর্ণ হয়েছি তা তোমার জন্য নয়, আমার চরিত্র মর্যাদা রক্ষা করার জন্যে এবং প্রখ্যাত আত্মবংশের কলঙ্ক মোচন করার জন্যই তা করেছি। তোমার চরিত্র সন্দেহজনক হয়ে উঠেছে, তাই জনকাত্মজা এই 10 দিক পড়ে আছে, যেখানে ইচ্ছা তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম। আমি রাজশেখর বসুর থেকে নিলাম। এখন রামকে একটা দৃষ্টিতে দেখাটা ঠিক না। সেই সময়ের পৃথিবীর ইতিহাস পড়বেন, যে কোনো ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়বেন, রাজাদের, সম্রাটদের, বাদশাদের কাহিনী পড়বেন,
সব সময় ক্ষমতাধরের একাধিক স্ত্রী আছে, স্ত্রীর বাইরেও বিশাল বাহিনী আছে। চীন বলুন, মোগল বলুন, ভারতবর্ষের হিন্দু রাজা বলুন, অষ্টম হেনরি হেনরি বলুন, তিনি তো ধর্মই পাল্টে দিলেন এ বহু পরে। কিন্তু রামের একটি সীতা ছিলেন, রাম সীতাকে তাড়িয়ে দিয়ে আরেকজনকে বিয়ে করেনি। আর দ্বিতীয় আরেকটা ভালো দিকের কথাও আমাকে উল্লেখ করতে হবে, রাবণরাজ সীতাকে তুলে নিয়ে গেছিলেন কিন্তু তাকে ধর্ষণ করেননি। কিন্তু তবুও একথা তো মনে হবেই, একথা তো বলতেই হবে, পুরুষের দোষে নারীর শাস্তি সামাজিকভাবে স্বীকৃত হয়ে গেল। রামায়ণের এই ঘটনা প্রমাণ করে যে পুরুষ দোষ করলেও নারী তার শাস্তি পাবে। এবার মধ্যযুগের আমি কয়েকটা কথাই খালি বলবো, যে ক্রমাগত নারীর মর্যাদা কেমন থাকবে তখনও তার সামাজিক শ্রেণী, ধর্মীয় পটভূমি এগুলোর উপর নির্ভর করছে। এর স্বভাবতই উচ্চবিত্তদের, উচ্চ বর্ণের কিছু অধিক সুযোগ সুবিধা ছিল, কিছু অর্থকড়ি বেশি ছিল। তখন মুসলিমরা দেশে চলে এসছেন। মুসলিম নারীদের কিন্তু সামাজিক মর্যাদা বা আইন বা আইনি অধিকার, ইসলামী আইন শাস্ত্র, শরিয়ত, তাদের গোত্র প্রথা এবং তৎকালীন সুলতানি এবং মোগল সাম্রাজ্যের যে কাঠামো, সামন্ততান্ত্রিক কাঠামো, তার প্রভাবে গড়ে উঠেছিল। সেখানে প্রথম থেকেই ছিল জেনানা মহল, বোরখা, হারেম। এবং এই পর্দা প্রথা উত্তর ভারতের হিন্দুরাও অনুকরণ করতে শুরু করে। তার আগে ভারতবর্ষে কোনোভাবেই নারীদের পর্দা প্রথা কিন্তু ছিল না। আপনারা খুব ভালো করে বিভিন্ন মন্দিরগুলো দেখবেন, এমনকি ঊর্ধ্বাংশ অনেক সময় অনাবৃত থাকতো। এত গরম, এত হিউমিড দেশে যদি অন্য কোনো কারণ না থাকে সেটাই স্বাভাবিক। তার থেকেও সাংঘাতিক হলো হিন্দুদের মধ্যে দৃঢ় হলো বাল্যবিবাহ, এলো সতী প্রথা। সতী প্রথা আগেই ছিল, ভয়ঙ্কর ভাবে সতী প্রথা এলো, মানে জোরদার হলো। রাজপুত এবং অন্যান্য উচ্চ বর্ণের মধ্যে কন্যা শিশু হত্যা প্রচলিত ছিল, কিছুদিন আগেও কন্যা শিশু হত্যা হয়েছে। এবং আপনাদের রূপ কানওয়ারের কথা মনে আছে, আমাদের একেবারে অল্প বয়সে কলেজে বোধহয় তখন পড়ি, তখন রূপ কানওয়ার এই রাজপুতনাতেই সতী হয়েছিলেন। নারী শিক্ষা স্বভাবতই অবহেলিত হলো, পুরুষদের শিক্ষাও শুধু ধর্ম শিক্ষার মধ্যেই রয়ে গেল। কিছু নারী প্রশাসকের নাম আপনারা জানেন, রাজিয়া সুলতান ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা খুবই কম এবং তাদের সময়ও খুব কম, এবং তাদের উপরেও যে অত্যাচার হয়েছিল তা কহতব্য না। কিন্তু সমাজের নিচের অংশের যে মানুষ, তাদের মেয়েদের মধ্যে কিন্তু অনেকের কিছু কিছু পেশা ছিল। আপনারা কেউ চর্যাপদ পড়লে খেয়াল রাখবেন যে সেখানে দেখেছেন মাছ ধরা, কৃষিকাজ, অনেক অনেক কিছু তাদের মধ্যে ছিল। এমনকি মদ্য তৈরি করা, শুরিখানা চালানো, সেগুলো সমাজের যে যাদের আমরা বলি নিচের অংশের নারী, তারা স্বাধীনভাবে পেশায় যুক্ত থাকতে পারতেন। এমনকি স্বাধীনভাবে পছন্দ করে নিজের মতো করে তারা মিলিত হতে পারতেন, মিশ্রিত হতে পারতেন, বিয়ে করতে পারতেন। এইবার আমি আধুনিক যুগে চলে এসেছি, আমার সময় প্রায় শেষ হতে চলল। এখন ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধে আধুনিক যুগে নারীর, বিশ্বব্যাপী নারীর যে বিভিন্ন আইনি, সামাজিক, অর্থনৈতিক অবস্থানের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এতে ইউরোপীয় নারীদের একটা বিরাট ভূমিকা ছিল। আমি একসময় নিউজিল্যান্ডে থাকতাম, সেখানে নারীরা প্রথম ভোটাধিকার পেয়েছিল পৃথিবীতে, তারপরে পেয়েছিল ইংল্যান্ড, আমেরিকা। আপনারা জানেন 1947-এর স্বাধীনতার পর কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষের নারী ও পুরুষ একই সাথে সম্পূর্ণ ভোটাধিকার পেয়েছিল। তার আগে ব্রিটিশ আমলে সকলের ভোটাধিকার ছিল না। আমরা কি চাই? নারী কি চায়? নারী চায় শারীরিক ন্যায় বিচারের অধিকার, সহিংসতা থেকে রক্ষা করা। এখন সেটা কি হয়? এই তো 2 বছর আগে অভয়া, এই বছর কোথায় বারুইপুরে একটি নাবালিকা হিংস্রভাবে ধর্ষিত হচ্ছে। আমার শরীর, আইন থাকলেও আমার হাতে থাকছে না। আইনের চোখে সমতা,
এখন লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান আইন থাকবে, সমান সুরক্ষা থাকবে, বিচার পাওয়ার অধিকার সবার থাকবে, এটা নিশ্চিত হয়েছে প্রায় সব দেশে। শিক্ষার অধিকার থাকবে, সামাজিক অধিকার থাকবে। আপনারা জানেন, খুবই দুঃখজনক যে আফগানিস্তানে 12 বছরের উপরে মেয়েদের শিক্ষার অধিকার তালিবানরা ধর্মের নামে বন্ধ করে দিয়েছে। এদিকে মা খাদিজা কিন্তু বিশাল বিজনেস চালাতেন, অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন। তো যাই হোক, ধর্মের নামে এসব চলে। অর্থনৈতিক অধিকার, পৈতৃক সম্পত্তির অধিকার, স্বামীর সম্পত্তির অধিকার, নিজে যা রোজগার করেছি সেই সম্পত্তির অধিকার, তার নিয়ন্ত্রণ নারীর অধিকারে নারীর থাকতে হবে। আধুনিক আইন তাকে স্বীকৃতি দিয়েছে। রাজনৈতিক অধিকার, কয়েকটি দেশ বাদে প্রায় সব দেশেই নারীর ভোট দেওয়ার অধিকার আছে, ভোটে দাঁড়ানোর অধিকার আছে। আমাদের দেশে পাশের দেশগুলোতেও প্রধানমন্ত্রী নারী হয়েছেন, এরকম অনেক পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই উদাহরণ আছে। আমেরিকায় অবশ্য এখনো হয়নি। এবার শেষে বলতে চাই যে এই সমাজটা তো পিতৃতন্ত্রের ধারক। এখন নারীরাও মনে করে অনেক সময় যে এই যে তারা যে বিভিন্ন কিছু মেনে চলে, যখন সতী হয়েছে বা যে বোরখা পরছেন, সবকিছু তার নিজের ইচ্ছায় হচ্ছে, পুরুষের ইচ্ছায় না। নিজের ইচ্ছায় আমি সতী হয়েছি, পুড়ে মরেছি। সত্যি কি তাই? সমাজের যে ভয়ঙ্কর প্রেসার, সারাক্ষণ ধরে যে ধর্মের প্রেসার, সে যে কি সাংঘাতিক। যারা সতী হয়েছেন তাদের কথাতে আমরা জানতে পারি। ভাগ্যিস রাজা রামমোহন রায় ছিলেন। এখন যদি আমি না মানি, তাহলে হয়ে যাব আমি অবিদ্যা, আমি পতিতা, আমি সমাজ থেকে পতিত। এই জন্য মানুষ, মেয়েরা নিজেরাই ভেবে নেয় আমি তো নিজের ইচ্ছে, এটা নিরুপায় হয়ে অনুশাসন মেনে চলি। আমি তো সতী নারী হতে চাই, আমি তো ভালো মেয়ে হতে চাই, তার জন্যই তো আমি সতী হব। আচ্ছা বলুন তো, আজকে কেন মানুষ সতী হতে চায় না কোনো মেয়ে? আগে তো আমার দিদাকে দেখেছি, বিধবা হবার পরে তিনি মাছ মাংস কোনোদিনও এমনিতেই খাননি। সামান্য যে কটা মাছ খেতেন, সে কটাও খাওয়া বন্ধ হয়ে গেল, আতপ চাল খেতে হবে। কি কষ্ট দেওয়া হয়েছে একটা বৃদ্ধা নারীকে। আজকে কেন কোনো নারী এই আতপ চাল খেয়ে করেন না, বৈধব্য যাপন করেন না? কারণ সমাজের প্রেশার নেই। সমাজের প্রেশার নেই বলে আমাকে পতিত করবার ভয় নেই, তার জন্য আমি আর মেনে চলি না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যখন যে ধর্মেরই হোক, মৌলবাদ অতি ভয়ঙ্কর। তো সেইখানে একটা প্রশ্ন থেকে যাবে যে আমরা শিক্ষিত, আমরা স্বাধীন চেতা, আমরা আলোকপ্রাপ্ত, কিন্তু এখনো পৃথিবীতে, এমনকি আমার দেশেও পাশের দেশগুলোতে ধর্মীয় এবং সামাজিক মৌলবাদ রয়ে গেছে। আমরা কিভাবে তার প্রতিবাদ করব? আমি তো একা। অভয় আন্দোলনের সময় আমি নেমেছিলাম, কিন্তু সে আর কদিন। আমরা সাধারণভাবে নারীরা কিভাবে প্রতিবাদ করব? এখন মার্কিন কবি, কথাকার, নাগরিক অধিকার কর্মী মায়া অ্যাঞ্জেলো, তার নাম শুনেছেন হয়তো, আমার ভীষণ পছন্দের। তিনি বলেছেন, যখনই একজন নারী নিজের পক্ষে দাঁড়ান, তা না জেনে, দাবি না করেই তিনি সকল নারীর পক্ষে দাঁড়ান। আমার উপর যখন অত্যাচার হবে, আমাকে রুখে দাঁড়াতে হবে। আপনার উপর যখন অত্যাচার হবে, আপনাকে রুখে দাঁড়াতে হবে। তাহলে জানবেন একদিন সকল নারী প্রতিবাদ করবে মানসিকভাবে। তাই আমি সঙ্গে থাকি প্রতিটি প্রান্তের উঠে দাঁড়ানো নারীর পাশে। আমার কথাটি ফুরলো, আমার ধন্যবাদ নেবেন আপনারা। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে বলবার। প্রশ্ন থাকলে বলবেন। এক কথায় দিদি অসাধারণ। আমরা অভয়ার হত্যার ঠিক
2 বছরের পূর্তির দিনে আমরা আজকে আমাদের এই আলোচনা সভাটা আয়োজন করেছি। আমরা যখন এই আলোচনা সভা করছি তার ঘন্টাখানেক আগেই ধর্মতলা চত্বরে এই অভয়া মঞ্চের প্রতিবাদ সভা চলছে। সেখানে অদ্ভুত একটা সমাপতন কিন্তু আজকে আমাদের এই আলোচনা। এখন কয়েকটা প্রশ্ন এসছে, আমি স্ক্রিনে আপনাকে দিচ্ছি। প্রথম হচ্ছে রীতা মুখার্জি প্রশ্ন করছেন, দিদি হুম আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হুম হুম হুম। এই সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নারীর ক্ষমতায়নের সম্ভাবনা কতটা বলে মনে করেন? সেই সম্ভাবনা তো রয়েছে। আমি জাস্ট দুটো প্রজন্ম আগের কথা ভাবি। আমার দিদা, তিনি কোনো রোজগার করতেন না, সকাল থেকে রাত পর্যন্ত খাটতেন। তার প্রভাব আমার জীবনে ভয়ঙ্কর বলে আমি বলছি। অত্যন্ত উদারমনা ছিলেন, কিন্তু নিজে অক্ষরে অক্ষরে সব ধর্মের কথা মেনে চলতেন নিজের জীবনে। আমার মা চাকরি করেছেন, হয়তো আমার বাবার সমান রোজগার করেননি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন, ভয়েস এসছে, একটা কথা বলতে পেরেছেন, একটা স্কুলের হেডমিস্ট্রেস হয়েছিলেন। আমিও আমার মতো করে রোজগার করেছি, অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি, অন্য কারোকে অত্যাচারিত হতে দেখলে সামান্য প্রতিবাদ করতে চেষ্টা করেছি, নিজে যখন কোনো খুব প্রেসারে পড়েছি বলতে চেষ্টা করেছি। ধীরে ধীরে হয়েছে, আরো দ্রুত গতিতে এখন হচ্ছে। সুতরাং আমি আশাবাদী যে পরবর্তীকালে নারীর ক্ষমতায়ন হবে, তার অপব্যবহার যেন না হয় সেটাও দেখতে হবে, সমান ক্ষমতা যাতে আমরা পাই। তাই বলে ঠিক পুরুষ হয়ে যেতে হবে না আমাকে, আমি তা মনে করি না। আমার ক্ষমতা যা যা জায়গায় আছে তার পূর্ণ বিকাশ যাতে হয়, সেই প্রচেষ্টা আমাদের সকলকে চালিয়ে যেতে হবে। যারা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় চাকরি করেন তাদেরও প্রত্যেককে একত্রিত হতে হবে, তাহলেও অনেকটা সুবিধা হয়। কৃষ্ণা সাবুই, আপনাকে ধন্যবাদ, একটা প্রশ্ন করেছেন। সমাজে মেয়েদের কোনো অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার ছিল না বলেই সহমরণে বাধ্য হতে হয়েছে। এটা আসলে সহমরণে বাধ্য হতে হয়েছে ছিল না, এটা সত্যি। কিন্তু স্বামীর যে সম্পত্তি থাকবে সেটাও যাতে মানে বিন্দুমাত্র সেই বিধবা ভাগিদার না হয়, সেটাও একটা কারণ। যে তাকে পুড়িয়ে দিলে, মেরে ফেললে সেই যেইটুকুনি সম্পত্তি তার স্বামী রেখে গেছেন তার আর কোনো ভাগিদারি থাকবে না। দ্বিতীয় কথা হলো, অর্থাৎ একজনকে, এটা একটা, আরেকটা হলো যে একসময় এটা ধারণা হয়েছিল যে সহমরণ হলে আমার পরিবারের সুনাম হবে। রূপকানোয়ার মন্দির হয়ে গেছে, সতী মন্দির সারা ভারতবর্ষে এবং রাঢ় বাংলায় অনেক আছে, এমনকি সুন্দরবন অঞ্চলেও আছে। অর্থাৎ আমার পরিবার ঐতিহ্য সম্পন্ন, আমার পরিবারের নারী সতী হয়েছে, এটাও একটা কারণ। ধন্যবাদ নেবেন। রঞ্জন মুখার্জি প্রশ্ন করেছেন, হাজার হাজার বছর ধরে সামাজিক অনুশাসনে পুরুষতান্ত্রিক ব্যবস্থার চাপে মহিলাদের মস্তিষ্ক প্রোগ্রামিং হয়ে গেছে, এটাই আমার করণীয় এবং আমার ভবিতব্য। খুব স্যাড একটা কথা বলেছেন। কিন্তু ভেবে দেখুন, একসময় তো মধ্য যুগে ইউরোপে কি না হয়েছে, যাকে তাকে তুকতাক করে ইত্যাদি বলে পুড়িয়ে মারাও হয়েছে। ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছে, তিনি অবশ্য নারী নন। যাই হোক, বহু পুড়িয়ে মারার ঘটনা নারীকে আপনি ইউরোপে পাবেন। সেই তুলনায় সেই সময় আরব দুনিয়া অনেক প্রগতিশীল, সেটাই আশ্চর্যের কথা, অনেক প্রগতিশীল। তারা স্বামীর সম্পত্তির ভাগ পায় ইত্যাদি ইত্যাদি, ডিভোর্স করবার অধিকার ছিল। তো যাই হোক, তো সেই
জায়গা থেকে ইউরোপে আন্দোলন হয়েছে, নারী মুক্তির আন্দোলন হয়েছে ইত্যাদি। ভারতবর্ষে নারীদের যে অবস্থা ছিল, প্রোগ্রামিং পুরোটা থাকলে কি আমরা বেগম রোকেয়াকে পেতাম? প্রোগ্রামিং এ কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। রংপুরের অতি অভিজাত বাড়িতে বাংলা কথা শেখা যাবে না। তার বাবা দাদা রাত্রিবেলা আলো জ্বালিয়ে পড়িয়েছে বাংলা। স্বামী ওই রকম গুরুদেবের মতো স্বামী পেয়েছিলেন, সাখাওয়াত। তো প্রোগ্রামিংও ভেঙে ফেলা যায় উল্টো দিক থেকে, যদি আমার চারপাশে সাহায্যকারী থাকে। রামমোহন রায় এত ক্ষুব্ধ হয়েছিলেন তার বৌদিকে তার অনুপস্থিতিতে সহমরণে সতী করবার জন্য, পরবর্তীকালে আন্দোলন করেছিলেন। প্রোগ্রামিং নষ্ট হয়ে গেছিল, রার বাংলার প্রোগ্রামিং। শত শত নারীকে মেরে ফেলা হয়েছে 200 বছর আগে। তো আপনি যেটা বলেছেন, এখনো প্রোগ্রামিং আছে। আমাকে খুব ভালো মেয়ে হয়ে থাকতে হবে। আমরা প্রত্যেকেরই মধ্যে আমাদের এটা আছে, আমারও ছিল। মানে আমি কারুকে বলছি না আমি জোরে কথা বলবো না, আমি শ্বশুর বাড়ি গিয়ে শুনবো, মেনে নেব, আমি খারাপ বলছি না সবকিছু, কিন্তু এগুলো থাকে। কিন্তু তার মধ্যেও যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ করতে হবে। আমি যদি মনে করি আমি ঘোমটা দেব না, আমার মা ঘোমটা দিতেন না, তো আমি ঘোমটাটা দেব না। এই প্রোগ্রামিংকে ভাঙতে হবে। ধন্যবাদ রঞ্জন। দিদি, এবার আমার একটা প্রশ্ন আপনার কাছে। বলুন। সেটা হচ্ছে, আমরা কথায় কথায় বলি মধ্যযুগীয় বর্বরতা, ইতিহাসগতভাবে এইটা কতটা বস্তুনিষ্ঠ কথা, সেটা যদি একটু বলেন। মানে এগুলো কিছুটা রাজনৈতিক কথাও বটে। এখন একটা ব্যাপার হয়েছিল মধ্যযুগীয় বর্বরতার বিভিন্ন, আমি খালি নারীর দিকটা বলতে পারি। নারী অনেক বেশি, আমি শুধু নারীর ব্যাপারটা বলবো। নারী অনেক বেশি কুক্ষিগত হয়ে গেছিল, সেটা ইউরোপেও হয়েছে, আমাদের দেশেও হয়েছে। মানে গৃহকোণে আবদ্ধ হতে শুরু করেছিল আমাদের দেশে 2000 বছর আগের থেকেই কিছুটা হতে শুরু করে, তাও ছিল কিছুটা, আস্তে 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 আস্তে, এবং মধ্যযুগে গিয়ে সেটা আরো বেশি ভাবে আমরা গৃহকোণে আবদ্ধ হয়ে যাই। এখানে কোনো ধর্মের কথা নেই। ইউরোপেও সাংঘাতিক ভাবে আবদ্ধ হয়ে গেছিল নারী। ক্যাথলিক ধর্মের একটা ভালো দিক ছিল, ক্যাথলিক ধর্মে কিন্তু নারীকে যখন তখন ডিভোর্স দেওয়া যেত না, এবং একই স্ত্রী থাকতে মানে স্বামী আরেকজনকে বিয়ে করে আনতে পারতো না, সেটাকেও ভেঙে ফেলা হয়েছিল ওই মধ্যযুগেই। অ্যাংলিকান চার্চ যখন ইংল্যান্ডে তৈরি হলো, অর্থাৎ পুরুষ যদি ক্ষমতায় থাকে এবং সে যদি চায়, সে ধর্মটাকে নিজের মতো করে মোচড় দিয়েও তৈরি করতে পারে। এবং ধর্মর সেখানে যে পুরোহিতরা ছিল তারা একত্রিত হয়ে গেল। অষ্টম হেনরির কথা আমি বলছি, প্রথম এলিজাবেথের বাবা। সুতরাং মধ্যযুগ খুব খারাপ যুগ মেয়েদের পক্ষে, সত্যিকারেরই গৃহকোণে আবদ্ধ হওয়ার যুগ। মানে সারা পৃথিবীর দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে সেটা বলতে হবে। আবার এটাও সত্যি, মধ্যযুগে গুলবদন বেগম আমাদের দেশে হুমায়ুন নামা লিখেছেন, যেটা প্রশংসনীয়। কিন্তু সাধারণভাবে মুসলিম নারীরা যে পড়াশোনা শিখতে পেরেছেন, খুব এগিয়ে গেছেন, এমনটা কিন্তু না। আমি আগেই বলেছি, উচ্চবিত্ত সমাজে কিছু কিছু মানুষ কিছু শিক্ষা পেয়েছেন, তাদের মধ্যে যারা কাজে লাগাতে পেয়েছেন আকবরের প্রেরণাতে গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছিলেন। তা না হলে হয়তো কোনোদিনও আমরা পেতাম না বইটা। এইটুকুনি বললাম। আচ্ছা, সুবীর ব্যানার্জি, গত কয়েক বছর বিশেষ করে 2015-র পর পিতৃসত্তা আবার বাড়ছে। পিতৃসত্তা বলতে কি আপনি পিতৃতন্ত্রকে বলতে চাইছেন?
এটা কি আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে চাইছেন? আমি ঠিক জানি না এই প্রশ্ন। আহ, এটা আমি একটা জিনিস খালি লক্ষ্য করছি যে যত দিন যাচ্ছে আম, মানুষ ধর্ম তার নিজের মতো করে থাকবে, ধর্ম তার নিজের শান্তির জন্য থাকবে, আম, ধর্ম প্রচারের জন্য না। এটাই আমরা জানতাম, কিন্তু ক্রমাগত যেটা হয়ে যাচ্ছে, একটু আমি অন্যভাবে উত্তরটা দিচ্ছি। ধর্মটা প্রচারের অংশ হয়ে যাচ্ছে, ধর্মটা বাদ্যের অংশ হয়ে যাচ্ছে, শান্তির অংশ হচ্ছে না। এটা রাজনৈতিক এবং সামাজিক কারণ গুলো একত্রিত হয়ে, ধর্মীয় কারণ একত্রিত হয়ে হয়তো হচ্ছে। পৃথিবীর আরো অনেক দেশেই হচ্ছে এগুলো, আমাদের দেশেও হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে? আমি আপনাকে শেষ মানে আমাদের আজকের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে আপনার খালি এটা মতামত জানতে চাইবো। মানে এই গতকাল শনিবার গেল, তার আগের শনিবার কলকাতায় দীর্ঘদিন বাদে তসলিমা নাসরিন ঘুরে গেলেন। এই নারীর ক্ষমতায়ন, এই যে বিষয় নিয়ে তার যে বক্তব্য এই দিন যে রেখেছেন, এই নিয়ে আপনার একটুখানি মন্তব্য শুনে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। কারণ এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে খুব বিভ্রান্তি আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটুখানি মতামতটা জানবো। আমি এই নিয়ে আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আমি সেটাই 2 লাইনে বলছি। একদম। আমি তসলিমাকে আমি মানে মনে করি আমাদের সকলের অভিনন্দন জানানো উচিত। পশ্চিমবঙ্গে তিনি এসছেন 19 বছর বা 20 বছর বাদে। তিনি তার তার লেখনী নিয়ে আমার কিছু ব্যক্তিগত রিজার্ভেশন আছে। আমার মনে হয়েছে যে চারপাশের যারা মানুষ আছে তাদের যে ব্যক্তিগত জীবন, তাকে পুরোটা বাজারে আনা যায়? এই জায়গাতে আমার তার সম্বন্ধে রিজার্ভেশন আছে। তার বাবা ইত্যাদি, তার ভাই, তার নিজের জীবন, তার পার্টনারদের জীবন আমি কতটা আনতে পারি? আমি কি বিশ্বাস ভঙ্গ করছি না? এই জায়গাতে তসলিমার সম্বন্ধে আমার রিজার্ভেশন আছে। কিন্তু তসলিমা খুব সাহসী এবং এই সাহসকে আমি কুর্নিশ করি। আমি নিজে ভাবি, আমি যদি ওই দেশে থাকতাম এবং আমি সংখ্যাগুরু অংশের মানুষ হতাম, আমি কি এই ভূমিকা নিতে পারতাম? লজ্জা বইটি খুব লেখনী হিসেবে খুব বড় না, কিন্তু তিনি একটা ভূমিকা নিয়েছিলেন। তো সেই ভূমিকাটাকে আমি কুর্নিশ করি। আর শেষ করছি এই কথা বলে, তিনি যখন চলে গেছিলেন, তাকে চলে যেতে হয়েছিল, বাধ্য হতে হয়েছিল, তখন প্রায় রায়ট তৈরি করার একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে তো বটেই, তিনি অন্যান্য জায়গায় যেখানে গেছেন সেখানেও তাকে খুবই খারাপভাবে ট্রিট করা হয়েছিল। আমি তার চূড়ান্ত বিরোধী। সেটা ছিল একটা রাজনীতি, যে রায়ট করে দাও তাহলে ভোট ব্যাংক হবে, এ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে বাধ্য হবে। আমি অন্য কোনো কিছুর মধ্যে যাচ্ছি না, কিন্তু এই যে ফিরিয়ে নিয়ে আসা হলো, সেটাও কিন্তু একটা রাজনীতির অংশ বলেই আমার মনে হয়। অর্থাৎ যাওয়াটা যেমন ছিল রাজনীতি, ফেরতটাও রাজনীতি। সকলেই আসুক, সব অংশের মানুষ আসুন বাংলায়। তসলিমা যেরকম স্বাগত, অন্যান্য অংশের গুজরাটের বহু মানুষ, আমি নাম করছি না আর, একটা সাধারণ প্ল্যাটফর্মে তারাও আসুন, প্রত্যেকে আসুন, প্রত্যেকে স্বাগত হন। তো সেদিন হবে আমাদের সত্যিকারের আমাদের অধিকার প্রাপ্তির দিন। তবে তসলিমাকে আমি অভিনন্দন জানাই, আমি তার সাহসকে কুর্নিশ করি। আজকের আলোচ্য বিষয়ের উপর আপনার লেখা বইয়ের নাম যদি জানান, উপকৃত হব। আমি ঠিক এই বিষয়ের উপরে না হলেও আমার প্রাগইতিহাস বলে একটা বই আছে, যেটা হলো ভারতবর্ষে বিভিন্ন পরিযানগুলো কি করে হয়েছিল
এবং তারপরে জাতিগোষ্ঠী এবং বাঙালি জাতি কি করে তৈরি হয়েছিল তার উপরে একটা বই আছে। এটা হলো প্রাগইতিহাস, ভারতবর্ষের পরিযায়ন ও জাতিগোষ্ঠী গঠন। দ্বিতীয় একটা বই একেবারে প্রথমে যেটা দিয়ে শুরু করেছি, প্রাগইতিহাসের আগে প্রাণীর ইতিহাস, সেটাও একটা বই আছে প্রাগইতিহাসের আগে। আর ধর্ম নিয়ে আমি যে কথাগুলো বললাম সেগুলো মূলত আছে হলো ধর্মের সূচনা ও দেবতার জন্ম, গত বছর শেষ দুটো বই সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু নারীর অধিকার নিয়ে আমার ছোট লেখা আছে, কিন্তু কোনো বড় বই নেই। আমি একটা বই এখন লিখছি, তার মধ্যে নারীর একটা অংশ এখন থাকবে, ব্ল্যাক স্কিন। অনেক ধন্যবাদ দিদি। আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব। আমরা সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাবো। প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে আমরা এই আলোচনা করলাম এবং শেষ পর্যায়ে আলোচনার পরে আপনারা প্রশ্ন করেছেন, দিদি যথাযথভাবে তার উত্তর দিয়েছেন এবং আমরা সকলে সমৃদ্ধ হয়েছি। এবং এইটা আমরা দিদির কাছ থেকে একটু কথা আদায় করে নেবো যে আগামী দিনে আমরা অন্য ওনার যে বিষয় উনি চর্চা করেন, অন্য একটা বিষয় নিয়ে আমরা হাজির হব এবং চেষ্টা করব সেদিন যে যে প্রযুক্তিটা উনি আজকে দেখাতে পারেননি বলে একটা খেদ রয়ে গেল, সেটা যাতে আমরা পরবর্তী দিনে ব্যবস্থা করতে পারি, যেভাবেই হোক সেই চেষ্টাটা আমরা করব। এই কথাটুকু বলে আজকে আমরা দিদিকে আরেকবার আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই, চিন্তনের পক্ষ থেকে দর্শকদের ধন্যবাদ জানাই। আপনারা শুনেছেন, প্রশ্ন করেছেন এবং আমাদেরকে আরো ভরসা জুগিয়েছেন এইরকম ধরনের আলোচনা নিয়মিত করার জন্য। দিদি আপনি আবার আসবেন তো আমাদের কাছে? অবশ্যই আসবো, আমার নিজেরও খুব ভালো লেগেছে, বহু প্রশ্ন এসছে, প্রশ্ন না আসলে আলোচনা করতে মজা লাগে না। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকের আমাদের এই আলোচনা এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন।